দর্শক কেমন আছেন আপনারা সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন এবং আমরা জানি যে আমরা সবাই থ্যাঙ্কসগিভিং এর উইকেন্ড নিয়ে সবাই ব্যস্ত। আগামীকাল আমরা থ্যাঙ্কসগিভিং পালন করব, সবাইকে শুভেচ্ছা রইল থ্যাঙ্কসগিভিং এর। আর আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটা খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই জরুরি একটা সাবজেক্ট। সেটা হচ্ছে ইমিগ্রেশন। আমরা প্রায় দেখি অনেক প্রতারণা হয়, স্ক্যাম হয়। তো সেগুলোর বিষয়ে আমাদের আজকের এই আলোচনা, এবং কিভাবে তার থেকে আমাদের যারা অ্যাপ্লিকেন্টরা আছেন বা বিভিন্ন যারা অ্যাপ্লাই করেছেন তাদের কি করণীয়, এই বিষয়ে আমরা আলাপ করব। এবং অন্যান্য আরও অনেক ইমিগ্রেশন বিষয়ক যেগুলো আছে সেগুলো কারেন্ট যেগুলো অনেক জরুরি সেই বিষয়ে আমরা আলাপ করব। আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। আপনি জানেন রাঞ্জা ইজ ভেরি usually she is always with us in the studio, but unfortunately today she is participating through the Skype. আর আছেন আমাদের নিকি রিয়াদ। নিকি, কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। আপনারা দুজনই আমাদের খুবই প্রিয় এবং আপনারা সবসময় আমাদেরকে সাহায্য করেন। এবং রাঞ্জার কথা বলতে হয়, গত 2-3টে এপিসোড করেছেন উনি এবং যথেষ্ট সাপোর্টিভ একজন অ্যাটর্নি, এবং আমাদের জন্য খুবই খুবই আশার একটা বিষয় যে আমরা একজন ভালো অ্যাটর্নি পেয়েছি যেটা আমাদের এই কমিউনিটির জন্য হেল্প করবে। এবং শি স্পিক বাংলা ভেরি গুড অলসো। সো সব কিছু মিলিয়ে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। আশা করি আমরা এই গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের যে প্রোগ্রাম, আজকে আমার মনে হয় আমরা ফর দ্য লাস্ট 4.5 years ক্রস করে ফেলেছি এবং মোর দেন 100 এপিসোড এই পর্যন্ত এপিসোড হয়ে গিয়েছে এবং আরও সামনে হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দর্শক ভালো থাকবেন। আর যারা ফেসবুকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চান 646-307-9828 এই নাম্বারটিতে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের লাইভ ফেসবুক স্ট্রিমিং চলছে, আপনারা অবশ্যই সেখানে আপনাদের প্রশ্ন রাখবেন। আর ফেসবুকের দর্শকরা অবশ্যই আপনারাও বক্তব্য রাখবেন, আপনাদের মন্তব্য রাখবেন, এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছুক্ষণ পরে, দ্যাট ইজ লাইক আফটার 4-5 ঘন্টা পরে, যখন আমাদের এগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে চলে যাবে, ইউটিউবে, যারা ইউটিউবে সংযুক্ত হবেন তাদের জন্য আমার বিনীত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেরি করব না, আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব। অ্যাটর্নি রাঞ্জা বোস, আমি জানি আপনি আজকে একটু অসুস্থ, তারপরেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার এই ডিটারমিনেশন এবং যে সাপোর্টিভ অ্যাটিটিউড, সেটার জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ রাঞ্জা। তো আজকে যে আমরা বিষয়টি আলাপ করব সেটা আপনি তো নিজেও জানেন যে সাবজেক্টটি আমরা যারা নিয়েছি ভেরি ভেরি সেন্সিটিভ এবং খুবই একটা জরুরি বিষয়। আসলে মানুষ বুঝতে পারে না প্রতারণা কোত্থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে। সো আপনারা যেহেতু একটা ল ফার্মের সঙ্গে আছেন এবং প্রতিনিয়ত আপনারা এগুলো নিয়ে ডিল করছেন, সুতরাং আপনারাই ভালো বলতে পারবেন আমাদের দর্শকদের জন্য কি সাজেশন দেওয়া যায়, যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনি একটু কোয়েশ্চেনটা রিপিট করবেন স্যার? জি, যে স্ক্যামগুলো হচ্ছে আমাদের ইমিগ্রেশনে, সেই স্ক্যামের মানে এটাকে কীভাবে প্রোটেক্ট করা যায়, মানে হাউ বেস্ট আমাদের যারা দর্শকরা আছেন, যারা এই পর্যায়ে আছেন বা যারা অ্যাপ্লিকেন্টরা আছেন, তারা কিভাবে এটা থেকে পরিত্রাণ পাবে, সেটার বিষয়ে আমাদেরকে একটা সাজেশন যদি দেন আর কি। এটা অ্যাকচুয়ালি স্যার, এটা অবভিয়াসলি লিগ্যাল কোয়েশ্চেন কি ইমিগ্রেশন স্ক্যাম কি করে হয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা অনেক একটা হিউম্যান কোয়েশ্চেনও। লয়ের নিচে ইমিগ্রেশন ফ্রড একজন করতে পারে না। ইমিগ্রেশন ফ্রড করার জন্য দুজনের হাত দরকার হয়, কেননা দুজনেই যখন বিয়ে করে আর ইন্টারভিউতে যায় আর অ্যাপ্লাই করে, দুজনেই করছে, মানে ইউএস গভর্নমেন্টকে একটা প্রমিস করছে কি আমরা সত্যি বিয়ে করেছি কেননা একে অপরকে ভালোবাসি। তো ফার্স্টলি ওইটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ইমিগ্রেশন ফ্রড মানে দুজনেই ফ্রড করেছে। সেকেন্ডলি, নিজেকে কিরম করে একজন মানুষ প্রোটেক্ট করবে, এটা আমি যেরকম বললাম, এটা একটা ভীষণ মানসিক জিনিস। সবাই চায় কি যে যাকে বিয়ে করছে তার সাথে অ্যাকচুয়াল রিয়েল ভালোবাসা থাকুক। শুধু ইমিগ্রেশনের জন্য করা, সবার চাই কেউ শুধু গ্রিন কার্ডের জন্য বিয়ে করছে। তো এটা অ্যাকচুয়ালি অনেক হিউম্যান। আমি বলবো কি মানে অ্যালার্ট থাকুন, লোকেদের ইন্টেনশনটা
জানা ভীষণ ইম্পর্টেন্ট। আর দেখুন যদি ওরা মানে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট, এটা আমি অ্যাকচুয়ালি এত কমন কি অনেক ডিফারেন্ট সিনারিওতে এরকম একটা হয়। তো আমি যা অ্যাডভাইস দেবো কি জাস্ট বি ভিজিলেন্ট, অ্যালার্ট থাকুন। আর আর যদি আপনি বিয়ে করুন কাউকে, তাহলে সত্যি ভালোবাসার জন্য বিয়ে করুন। ধন্যবাদ। হ্যাঁ, নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি তো প্রতিনিয়ত অনেক কেস এইসব বিষয়ে আপনারা হ্যান্ডেল করেন, ফাইন স্ক্যাম ওর আপনি এই ধরনের অনেক কিছুই আপনারা হ্যান্ডেল করেন। তো এটা থেকে কিভাবে মানুষকে, মানে যারা অ্যাপ্লিকেন্টরা আছেন তাদেরকে কিভাবে অ্যাডভাইস দেওয়া যায় যে ডকুমেন্টেশনটা কতটুকু জরুরি এবং প্রপার ডকুমেন্টেশন এবং মানে রিয়েল অথেন্টিক যে জিনিসগুলো আছে সেগুলোতেই তাকে স্টিক থাকতে হবে, এবং তাদের যে রিলেশন বলেন, যেটা একটু আগে অ্যাটর্নি রাঞ্জা বললেন, তো সেটা ব্যাপারে কতটুকু তাদের মানে এটা একটা অ্যাওয়ারনেস তো বিল্ডআপের ব্যাপার আছে। আজকে অ্যাটর্নি রাঞ্জা যেমন বললেন যে সবাইকে সতর্ক থাকতে হবে, যেমন আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে ইমিগ্রেশন ফ্রড, মানে কেউ যদি কারচুপি মানে অবলম্বন করে, ভুল তথ্য দেয় এবং মিথ্যার আশ্রয় নিয়ে ইমিগ্রেশনের কাছে যায়, সেই সম্বন্ধে আজকে আমরা কথা বলছি। আর অ্যাটর্নি রঞ্জা তেমনি বললেন যে আসলে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। উনি একটা উদাহরণ দিয়ে বললেন, যেমন মনে করেন যে ম্যারেজ কেস, হাজবেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে অথবা ওয়াইফ হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছে, এই ক্ষেত্রে যদি কোনো রকমের কারচুপি করা হয়, সেক্ষেত্রে উনি বললেন যে একজন এখানে দোষী না, এখানে দুইজনই দোষী হচ্ছে। হ্যাঁ, কারণ ওনারা দুজনেই জানেন যে ব্যাপারটা আসলে সত্যি না। ওনারা হয়তো ডকুমেন্ট পাওয়ার জন্য বিয়ে করেছেন, সেজন্য ওনারা দুজনেই এটার জন্য দোষী হবেন। সেই ক্ষেত্রে উনি বলছেন যে সতর্ক থাকতে হবে, কারণ আপনি যদি আসলে ধরা পড়েন তখন কিন্তু অনেক বড় বিপদ চলে আসতে, অনেক বছরের জন্য আপনাদেরকে বার দিয়ে দিবে যে এত বছর পর্যন্ত তারা আর অ্যাপ্লাই করতে পারবে না অথবা দেশে আসতে পারবে না। হ্যাঁ, এগুলো অনেক অনেক বড় ব্যাপার। সেজন্য উনি বারবার বলছেন যে আপনারা যদি বিয়ে করেন এবং অ্যাপ্লাই করতে চান তাহলে ভালোবাসার জন্য বিয়ে করুন, কাগজের জন্য বিয়ে করবেন না, কারণ অনেক বড় বিপদ হয়ে যাবে। খুবই সুন্দর কথাটি বলেছেন অ্যাটর্নি রাঞ্জাকে, আমি ধন্যবাদ জানাই যে কতটুকু এটা ইম্পর্টেন্স, এটা যে কতটুকু গুরুত্ব আছে সেটা বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার যে সাইড এফেক্ট, যে রেমিডিটা আসে, আপনি যদি কোনো ফ্রড করেন সেই ক্ষেত্রে তো অনেক বড় একটা রেমিডির ব্যাপার আছে, পরে আপনার যে কনসিকুয়েন্সগুলো আসবে সেখানে তো আপনি অনেক কিছুতেই ফেস করতে হবে, যেটা কিনা আদৌ আমরা আশা করি না। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা আমাদের নিউ ইয়র্ক থেকে যারা দেখছেন এবং অন্যান্য স্টেট থেকে যারা দেখছেন বা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন, আমরা প্রতিনিয়ত অনেক কলও পাই বাইরে থেকে, আদার দেন আমাদের নিউ ইয়র্ক থেকে, আমেরিকার বাইরে থেকেও আমরা অনেক কল পাই। তো আপনারা যারা এই বিষয়ে যারা জড়িত আছেন, আপনারা সতর্ক থাকবেন, এবং অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করেছেন সেটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে আরেকটি কথা বলতে চাই, এটা তো অ্যাটর্নি রাঞ্জা আপনি বললেন যে ফ্যামিলি মানে ম্যারেজ কেসের কথা বললেন, হোয়াট অ্যাবাউট মানে অন্যান্য বিষয় যেগুলো ক্যাটাগরি আছে সেগুলো ক্ষেত্রেও তো স্ক্যাম হচ্ছে বা তথ্য ভুল দেওয়া হচ্ছে, তারা সাফার করতেছে। তো এইটা যে ডেলিভারেটলি তারা করছে এবং তারা জেনে শুনে করছেন কিনা, আমার এটা প্রশ্ন। কারণ তারা জানেন যে ইমিগ্রেশনে যদি আমরা ভুল তথ্য দেই সেই ক্ষেত্রে তো আমাদের সমস্যা হবেই। কি বলেন? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন আপনি। অন্য অন্য রকমের কেসেও অনেক স্ক্যাম দেখা যায়। আর ইনফ্যাক্ট একটা এরিয়া যেখানে স্ক্যাম অনেক হয়, আর এটা অ্যাকচুয়ালি মানে নিউজে অনেক আসে, অ্যাসাইলামের অনেক স্ক্যাম ইস্যু আছে। লোকেরা নকলি ডকুমেন্ট বানায়, নকলি পুলিশ রিপোর্ট, নকলি মেডিকেল রিপোর্ট বানায়, আর ওরা মানে এরকম একটা দেয় কি ওদের ভীষণ মানে প্রবলেম হয়েছে, হামলা হয়েছে, বাট অ্যাকচুয়ালি কিছু হয়নি। ওরা অ্যাসাইলামের জন্য এখানে আসতে চাইছে না, ওনারা ইকোনমিক রিজনের জন্য আসতে চাইছে। ওরা এখানে হয়তো নিজের কোনো খারাপ রিজনে আসতে চাইছে এরকম না। লোকেরা ভালো করার জন্য আসতে চাইছে, এই দেশের এত গুণ আছে, এখানে থাকার জন্য, নিজের ফ্যামিলির জন্য আসতে চাইছে, কিন্তু ওরা
কিরম করে আসবে? ও তো ওর একটা মিথ্যে মিথ্যে একটা অ্যাসাইলাম কেস দিয়ে দিল। তো এটা অ্যাকচুয়ালি ভীষণ কমন আর ভীষণ ইম্পর্টেন্ট, মানে মাথায় রাখতে হবে। কেননা আপনি যদি ধরা পড়েন কি আপনি আহ এমনি একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে এমনি শুধু ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য বা গ্রিন কার্ড পাওয়ার জন্য, আপনারা কিন্তু ভীষণ মানে বাজে একটা সিচুয়েশন হতে পারে। আপনি বার্ড হতে পারেন, কোনো রকমের ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার মতে আপনাকে বার হতে পারে। তো ওই জন্য ভীষণ মানে যখন অ্যাপ্লাই করছেন সব থেকে মানে মাথায় রাখতে হবে কি যা আপনি ডকুমেন্ট দিচ্ছেন ওই ডকুমেন্ট গুলো অরিজিনাল আর সত্যি ডকুমেন্ট। ধন্যবাদ। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি খুব সুন্দর করে এগুলো হ্যান্ডেল করেন এবং আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ যেহেতু ফলো আপ করেন, আপনার দৈনন্দিন মানে প্রতিনিয়ত আপনারা একে হ্যান্ডেল করছেন। আমার কথা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এই যে আপনারা ফাইলগুলো রিসিভ করছেন, আপনারা কি তখনও কোনো কিছু স্ক্রুটিনি করেন যে আদৌ এটা কি ঠিক আছে কি না? নাকি আমরা তো অনেক সময় কমার্শিয়াল চিন্তা ভাবনা করি, অনেক সময় আমাদের ইম্পর্টেন্স আমরা অনেক সময় এগুলো ওভারভিউ করে ফেলি বা আমরা এটা দেখি না, খেয়াল করি না। সেই ক্ষেত্রে তো আলটিমেটলি আমার যে ক্লায়েন্ট, আপনার যিনি ফাইল করতে যাচ্ছেন, আলটিমেটলি হি অর শি উইল বি ইন ট্রাবল। তো এটা কি আপনারা দূরদর্শিতার সঙ্গে দেখেন? আপনাদের যে চেকলিস্ট আছে বলবো আমি, সেই ক্ষেত্রে কি আপনারা এটা পালন করেন যে আদৌ এটা কি বৈধ কিনা না, বা আদৌ এটা সাবমিট করা যাবে কিনা ফাইলটা? হ্যাঁ, আসলে যে কথাটা আপনি বললেন এটা আসলেই গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা ব্যাপার আছে কি, আসলে এক্সপেরিয়েন্স কাজ করতে করতে আসলে কিন্তু আমরা বুঝে যাই যে কোন কেসটা আসলে সঠিক, কোন কেসটাতে আসলে ওরা একটু মিথ্যে বলছে, বানিয়ে বলছে, এগুলো কিন্তু আহ, কিছু কাজ করতে করতেই আমরা বুঝতে পারি। তা আমরা যদি এখানে অফিস লেভেলে বুঝতে পারি, তাহলে ইমিগ্রেশনের কথা চিন্তা করেন, ওনারা তো এই কোটি কোটি কেস প্রতিদিন হ্যান্ডেল করছেন, তো ওনাদের কাছে তো এটা আরো সহজ বুঝে যাওয়া। তো জি। সেই জন্য, আর আপনি যে প্রশ্নটা করলেন সেই ক্ষেত্রে কেহিয়ান অ্যাসোসিয়েটস কিন্তু কখনোই ফলস এবং অথবা ফ্রড কেস নেয় না। আমরা সবসময় যেগুলো সত্য সেগুলোই আমরা নেই, কারণ বিপদ শুধু ওনাদেরও হবে না, আমাদেরও হবে। সেই জন্য আমরা বুঝে যাই, কথা বললেই বুঝে যাই কোনটা সত্যি কোনটা নকল। তো সেটা সেটা চিন্তা করেই আপনাদেরকে আসতে হবে। আর একটা কথা, যেটা যারা সত্যি ঘটনা নিয়ে আসেন তাদের কথা বলার যে স্টাইল, তারা যেভাবে ভাব প্রকাশ করেন, ওগুলা দিয়েই কিন্তু সবকিছু বের হয়ে আসে। হ্যাঁ, তো সেই জন্য বলবো যে সত্যি যারা আসলে অ্যাসাইলাম সিকার, আপনাদের দেশে আপনাদের জানের উপর হুমকি হচ্ছে, তারা কিন্তু নিশ্চিন্তে থাকবেন, কারণ আপনাদের যে ইন্টারভিউ হবে তাতেই ওনারা বুঝে যাবেন যে আপনাদের লাইফ ইজ ইন রিস্ক। তো আপনারা তো অবশ্যই অ্যাসাইলাম করতে ভয় পাবেন না। হ্যাঁ, তবে অ্যাটর্নি রঞ্জা বললেন যে যে ভুয়া ভুয়া অথবা নকল পুলিশ রিপোর্ট, ডক্টর রিপোর্ট, এগুলো কিন্তু আমরাই বুঝে যাই। তো সেই জন্য সতর্ক থাকবেন। ধন্যবাদ। আমি প্রশ্নটা আমি গেই অ্যাসোসিয়েশনকে আমি রেফার করি নাই, আমি চাচ্ছি যে ইন জেনারেল যে সতর্ক যা দরকার। আমি জানি গেই অ্যাসোসিয়েশন ভেরি প্রফেশনাল একটা ল ফার্ম, এটা তো আমার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন নাই। বাট আমি ইন জেনারেল প্রশ্নটা তুলেছি, যেহেতু আপনারা প্রতিনিয়ত এগুলো ডিল করেন, সেই ধরনের কেস আপনারা মাঝে মধ্যে পান হয়তো বা, তো সেই জন্য আমি তো দর্শকদের একটা সিম্পল যেটা ওনাদের জন্য যেটা আমাদের সতর্কবাণী হতে পারে, যে আপনারা স্ক্যাম থেকে বা কোন ধরনের নকল বা কোন ধরনের ভুয়া জিনিসপত্র থেকে আপনারা দূরে থাকুন, নিজেকে স্টেবল করুন। আর অ্যাটর্নি রাঞ্জা বলছিলেন যে এরা কেন আসে এই দেশে, আসলে সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের দেশের ইকোনমি সব কিছু মিলিয়ে, পারিবারিক সব কিছু মিলিয়ে মানুষ ডিসিশনটা নেয় আসলে। তো তো এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আমাদের সঙ্গে অলরেডি ফেসবুকে অনেক কোয়েশ্চেন আসছে, আমাদের দর্শকও আছেন টেলিফোনে ওয়েট করছেন, তো আমরা একটা দর্শককে নিচ্ছি। কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আলবানি থেকে হোসেন বলতেছিলাম। জি হোসেন ভাই, আলবানি থেকে বলছেন? জি ভালো, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 2022 সালে 20 মার্চ। তো অলমোস্ট 3 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি এই পর্যন্ত শুধু রিসিভ লেটার পাইছি।
আমি লাস্ট উইকে আমি ইউএসসি তে কল করছিলাম, ওরা সাধারণত ফোন ধরে না, তো আমি মনে হয় লাকি ছিলাম, আমি ধরতে ধরার পরে আমি ওদেরকে আমার ডেট অফ বার্থ ডেটা বলার পরে ওরা বললো সবকিছু নর্মাল প্রসেসে আছে। কিন্তু আমার আগে পরে অনেকে, আমার ফ্রেন্ডের মধ্যে অনেকে অ্যাপ্লাই করছে, ওদের অ্যাপ্রুভাল লেটার চলে আসছে। তা আমারটা কি আসলে কি নর্মাল প্রসেসে আছে না অন্য কোনো সমস্যা হচ্ছে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি এই মাসে, তা আমার ফাইলটা ওরা ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে। আমি যে চেকটা দিচ্ছিলাম ওই চেকে আমার চেকের ডেটটা ভুল ছিল। এখন তো নভেম্বর চলতেছে, আমি ডিসেম্বরের ডেটটা দিয়ে দিচ্ছি আর কি, 11 এর জায়গায় 12 দিয়ে ফেলছি। তো আমি এই ফাইলটা আবার ব্যাক করে নতুন একটা চেক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো ওরা যে আমার ফাইলটা রিজেক্ট করে দিচ্ছে, এটাতে আমার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে কিনা সিটিজেনশিপে? ওকে, ধন্যবাদ হোসেন ভাই। রাঞ্জা, আপনি কি বুঝতে পেরেছেন ওনার কোয়েশ্চেনটা? আমি ফার্স্ট কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি, সেকেন্ডটা বুঝতে পারিনি। ও, সেকেন্ডটা নিকি একটু বলে দেন, চেকের একটু ডেটের সমস্যা হচ্ছিল। জি 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 না, ওনার প্রথমটা তো হয়েছে যে উনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি গ্রিন কার্ড হোল্ডার, 3 বছর চলছে, উনি শুধু রিসিভ লেটার পেয়েছেন কিন্তু অ্যাপ্রুভাল লেটার পাইনি, এটাতে কি সমস্যা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু উনি যে চেকটা দিয়েছিলেন ফাইলিং ফির জন্য, সেখানে ডেটের জায়গায় এখন নভেম্বর চলছে কিন্তু উনি অলরেডি ডিসেম্বর দিয়ে দেওয়াতে ওনার পুরো অ্যাপ্লিকেশনটা ফেরত এসছে। জি তো ওনার প্রশ্নটা হচ্ছে যে এই যে ফেরত আসলো, এখন ওনার আবার পরবর্তীতে সিটিজেনশিপ পেতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা আমি ফার্স্টে আনসার করব। স্যার, আনফরচুনেটলি আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন নিজের ওয়াইফের জন্য, তখন আপনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। ওইটার জন্য ওইটা মানে আপনার একটা প্রায়োরিটি ডেট আছে, আপনার একটা ভিসা, মানে ভিসাটা যেটা আসবে আপনার ওয়াইফের জন্য, ওটার লিমিটেড নাম্বার অফ ভিসা আছে। ওই জন্য আপনার ভীষণ এখন টাইম লাগতে পারে, যেরকম আমরা অ্যাকচুয়ালি লাস্ট উইক এটা ডিসকাস করেছিলাম। এখন গ্রিন কার্ডের স্পাউসের জন্য 3 years ইজ ভেরি কমন, আর 3 years মানে লাগছে এখন অ্যাটলিস্ট। আর আপনার যে আপনি বললেন আপনার বন্ধুদের হয়েছে, ওনারা হয়তো আগে একটু অ্যাপ্লাই করেছে, বা ওনাদের দেশ হয়তো অন্য, বা ওরা হয়তো ইউএস সিটিজেন, বা ওনার অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি প্রসেস হয়েছে। এটা অনেক মুভিং পার্টস আছে এক একটা অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু ওরা যদি বলেছে কি আপনার এখন নর্মাল প্রসেসে আছে, তাহলে আপনি কোনো চিন্তা করুন না, আপনি নিশ্চিন্তে থাকুন, তার মানে ওরা আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করছে। ধন্যবাদ ধন্যবাদ। আশা করি হোসেন ভাই আপনি বুঝতে পেরেছেন। জি, কোনো সমস্যা হবে কিনা? জি হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি যে বললেন কি আপনার চেক পুরো অ্যাপ্লিকেশনটা ওয়াপাস এসছে, কেননা আপনার যে চেকে অন্য ডেট ছিল, আপনার এটা কোনো মানে চিন্তা করার দরকার নেই। শুধু প্রবলেমটা আপনাকে পুরো অ্যাপ্লিকেশনটা আবার বানাতে হবে, আবার বানিয়ে আর একটা নতুন চেক দিয়ে আবার পাঠাতে। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহমদ বলছি ব্রঙ্কস থেকে। জি, আহমদ আমার ভাই। মেয়ের জন্য, বিবাহিতা মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2015-তে। এখন অগ্রগতি কতটুকু হয়েছে? আপনি সিটিজেন? 2015-তে আপনি অ্যাপ্লাই করেছেন না ভাই? জি হ্যাঁ, তাই বলছি। জি জি। জি। নিকি, ওনার কি হতে পারে? উনি তো ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে 2015-তে বলছেন। হ্যাঁ, অ্যাটর্নি রঞ্জা যদি বলেন, আসলে এটা নর্মাল প্রসেসিং। সিটিজেনের, অ্যাডাল্ট এবং ম্যারিড বাচ্চাদের জন্য 8 থেকে 10 বছর সময় লাগবেই। হ্যাঁ, তো উনি নর্মাল প্রসেসিং এ আছে। জি, ধন্যবাদ। আশা করি ভাই আপনাকে ওয়েট করতে হবে। এটা আসলে সময় লাগে প্রচুর, 8 থেকে 10 বছর লেগে যায়, যেটা বললেন ওনারা। আশা করি আপনি আপনার ক্যাটাগরি F3 স্যার, F3 ক্যাটাগরি অনেক টাইম লেগে যায়। right. Okay, I have here question also on the Facebook. They're asking any update on I-30 from Mr. Shumon Hussain. উনি জানতে চাচ্ছেন I-130 any update on the applications? স্যার, এখানে কোনো আপনার নিজের অ্যাপ্লিকেশন যখন প্রসেস হবে তখন প্রসেস হবে। আপনি শুধু মেক শিওর করুন আপনার কাছে একটা রিসিট নোটিস আছে। যদি রিসিট নোটিস আছে, তার মানে ইউএসসিআইএস এর কাছে আপনার অ্যাপ্লিকেশনটা আছে, আর এখন আপনার শুধু এখন ওয়েট করতে হবে।
জি। আর আরেকজন ভদ্রলোক হাবিবুর রহমান, উনি কোশ্চেন রেখেছেন, F2A ক্যাটাগরি ইন্টারভিউ লেটার ইস্যু করেছে, আমার প্রায়োরিটি ডেট জুলাই 18, 2021, আমার ডকুমেন্ট কোয়ালিফাই করেছে অগাস্টের 14 তারিখে 2023 সালে, আমার 2026 জুলাই ওভার 21 হয়ে যাব, প্লিজ কতদিন লাগবে ইন্টারভিউ পেতে? আপনি কোয়েশ্চেনটা একটু নেকি F2A ক্যাটাগরি, হ্যাঁ, তো ওনার ইন্টারভিউ চলে আসছে জুলাই 18, 2021 অ্যাপ্লাই করেছিলেন বোধহয়, সম্ভবত আমার ওনার প্রায়োরিটি ডেট ছিল এটা, হ্যাঁ, প্রায়োরিটি ডেট ছিল, তো ওনার এবং ডকুমেন্ট কোয়ালিফাই করেছেন অগাস্টে 2023-তে। এখন কবে আসতে পারে ওনার সবকিছু? আপনার যদি আমি আরেকটু সাহায্য করছি, সেটা হচ্ছে যে উনি আবার একটা দিয়েছেন, এখানে একটা কথা বলেছেন যে 2026 জুলাইতে হি উইল বি ওভার 21। হ্যাঁ, তো 26, জি, এটা কোনো আপনার কোনো প্রবলেম, হ্যাঁ 26, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এখন আপনার যদি প্রায়োরিটি ডেট কারেন্ট হচ্ছে আর বলছে আপনার ডকুমেন্টস কোয়ালিফাইড হয়েছে, তার মানে আপনার ইন্টারভিউ ডেট পাশে চলে আসছে। থ্যাংক ইউ। তো ভাই, আপনার চিন্তা করার কিছু নেই, আশা করি উত্তরটা পেয়েছেন। শেখ হোসেন টুটুল, উনি জানতে চাচ্ছেন, সালাম, গ্রিন কার্ড সাথে না রেখে যদি এর পিকচার সাথে রাখি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? সাপোজ হি ইজ অন এ মোশন গোয়িং এনিওয়্যার, গ্রিন কার্ড যদি অরিজিনাল না রেখে ফটোকপি সাথে রাখে, তাতে কোনো সমস্যা হবে? সেটাই, মানে আপনি যদি দেশের ভেতরে আছে তাহলে কোনো সমস্যা হবে না। আপনি গ্রিন কার্ডের আপনার একটা কপি, ইনফ্যাক্ট কোনো জন বলবে কি ওটা অ্যাকচুয়ালি সেফার, কিন্তু অবভিয়াসলি আপনি যদি ট্রাভেল করছে আপনার গ্রিন কার্ডটা দরকার হবে। ধন্যবাদ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওকে, লাইনটা মনে কেটে গিয়েছে, আমরা আমাদের বক্তব্যে চলে যাব। এর আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। আমরা যে আলাপ করছিলাম যে বিষয়টি নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ ভালো আলোচনা হচ্ছিল আমাদের আজকে, সেটা হচ্ছে যে এই যে আমরা অনেকগুলো প্রশ্ন করলাম আপনাদেরকে, আপনারা জানেন, এবং আমরা অ্যাটর্নি রাঞ্জা বোস এবং আমাদের নিকি রিয়াদ অনেক কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়েছেন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। তো এখন এই মুহূর্তে যিনি আছেন কলার আমাদেরকে, উনি লাইনে আছেন। কে আছেন ভাইয়া, আপনার নাম বলে প্রশ্ন করুন। মুতালেব খান, আমি টেক্সাস থেকে বলছি। জি, আমি গত 25 তারিখ সিটিজেনশিপ ইন্টারভিউ দিয়ে আসছি, আমার ওয়াইফ এবং আমি, বুঝছেন। আমার এমনি লেখছে যে ইউ হ্যাভ পাস, ওকে। আর আরেকটা অপশন যে এ এন্ড বি, ওইটার মধ্যে আমাকে দেয় নাই আর কি, বি এর মধ্যে ক্রস চিহ্ন দিতে। তাহলে আমার কেন মেয়েদের কোনো সমস্যা? প্রশ্নটা আবার বলতে হবে। আপনি কোথায়? টেক্সাস থেকে ফোন করেছেন নিকি, উনি টেক্সাস থেকে ফোন করেছেন। হ্যাঁ, উনি পাস করেছেন, পাস করেছেন, কিন্তু কোথায় টিক চিহ্ন দিয়েছে? ওই এ এবং বি, নিচের অপশন দিয়ে এ এবং বি আছে, আমাকে ওই এ দেয় নাই, কোন কারণ ওইটা দেয় না, বি এ দিছে, বুঝছেন। কি এটা কি মেয়েদের কোনো সমস্যা নাকি? বি এ কি লেখা আছে একটু বলেন। বি তে কি লেখা আছে? ওই যে আপনি এখনো, মানে আপনার এখনো পর্যন্ত আমি নিতে পারিনি, এই করতে পারিনি, অ্যাপ্রুভ করতে পারিনি। হ্যাঁ, বুঝেছি। আমার ওয়াইফ অলরেডি কংগ্রাচুলেট হয়েছে, পেয়ে গেছে। হ্যাঁ, এটা কি কোনো উনি সিটিজেনশিপের পরীক্ষা দিয়ে এসেছেন, ওখানে বলা আছে উনি পাস করেছেন, কিন্তু কংগ্রাচুলেশনে টিক চিহ্ন দেয়নি, বলেছে আমরা এখনো ডিসিশন নেইনি, তোমাকে আমরা পরে জানাবো। আর ওয়াইফকে বলেছে কি কংগ্রাচুলেশন। হ্যাঁ, এখানে স্যার বেশি কিছু চিন্তা করার দরকার নেই। ওরা হয়তো একবার আপনার ফাইলটা রিভিউ করতে চায়, হয়তো দেখতে চায় আপনার ট্রাভেলিং হিস্ট্রি কি ছিল, আর টুকটাক জিনিস হয়তো ভেরিফাই করার জন্য। আপনি পাস করে গেছেন, আপনার যে সিটিজেনশিপ এক্সামটা হয় আপনি সেটা পাস করে গেছেন, কিন্তু আপনার ফাইলে কিছু একটা ওরা আবার ক্রস চেক করতে চায়। এটা বেশি কোনো চিন্তা করার দরকার নেই। এটা মানে না কি আপনার ফাইলে কিছু ভুল আছে, শুধু ওরা একবার দে নিড টু চেক সামথিং ওয়ান্স। জি, ধন্যবাদ ভাই টেক্সাস থেকে ফোন করার জন্য। আর আমরা আরো কিছু বিষয় যেটা আমরা আলাপ করতে চাচ্ছিলাম অ্যাটর্নি রাঞ্জা, যে
প্রেসিডেন্ট ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হয়েছেন, ইমিগ্রেশনে অনেক কিছু পরিবর্তনের আমরা আশা করছি বা উনি নিজেও ডিক্লেয়ার করেছেন। তো এই যে ইমিগ্রেশনের ইম্প্যাক্টটা আসতেছে, আপনারা তো দৈনন্দিন ডে টু ডে আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে what will be the vulnerable situation for the immigrants? I mean, নন ডকুমেন্ট, যারা ডকুমেন্ট নেই তাদের জন্য এবং যারা ডকুমেন্ট আছে তাদের জন্য, বা কি ধরনের পরিবর্তন আপনারা এক্সপেক্ট করছেন? যাদের ডকুমেন্ট নেই, মানে যারা আইদার আউট অফ স্ট্যাটাস বা কোনো ভিসা নিয়ে আসেননি, ওদের এখন ট্রাম্প তো নিজেই বলেছে কি ও শুরু করবে, মাস ডিপোর্টেশন শুরু করবে। আর এটা হয়তো ফার্স্ট ও জানুয়ারি 20th হয়তো শুরু হবে না। ওটা এইসব জিনিস করতে অনেক টাইম লাগে আর এবং অনেক পয়সা আর অনেক রিসোর্সেস লাগে। মিলিয়ন লোককে ডিপোর্ট করা ভীষণ একটা এক্সপেন্সিভ টাস্ক। তো এটা এরকম না কি এক রাতের মধ্যে হবে, এটা আস্তে আস্তে হবে আর এবং অনেক মেথডিক্যালি ওরা করবে। আর যাদের ডকুমেন্ট আছে বা ওরা ডকুমেন্ট করতে চাইছে, সব থেকে আমার মনে হয় বড় ইম্প্যাক্ট হবে এভিডেন্সের ব্যাপারে। কি লোকেরা মানে ইউএসসিআইএস অনেক বেশি এভিডেন্স চাইতে থাকবে একটা অ্যাপ্লিকেশনের জন্য, আর প্রসেসিং টাইমের ভীষণ প্রসেসিং টাইম হয়তো আরো বেড়ে যাবে, অলরেডি এত ব্যাকলগ আরো বেড়ে যাবে। তো পুরো মানে ইমিগ্রেশনের প্রসেসটা অলরেডি অনেক নার্ভ র্যাকিং, অনেক এক্সস্টিং একটা প্রসেস। আমার মনে হয় এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে হয়তো আরেকটু বেশি বেড়ে যাবে এরকম। জি জি, নিকি আপনি কি বলতে চান? আপনি হয়তো ডিল করেন অনেক কেস, তো আপনি কোনো আভাস পেয়েছেন বা এই ধরনের কোনো কিছু আপনাদের কাছে আসছে? হ্যাঁ, আসলে তো চলে আসছে, আভাস চলে আসছে। সবচেয়ে বেশি কষ্টকর যে যারা মনে করেন কোনো ভয়ের কারণ নেই, তারাও কিন্তু খুব ভয়ের মধ্যে আছেন এবং আমাদের কাছে আসছেন, প্রশ্ন করছেন, সব ধরনের ক্যাটাগরি থেকে এসে প্রশ্ন করছেন। তো এখন অ্যাটর্নি রঞ্জন যেটা বললেন যে পরিবর্তন তো একটা আসবে, যেহেতু উনি বলেছেন প্রেসিডেন্ট যে মাস ডিপোর্টেশন হবে, কিন্তু উনি যেটা অ্যাটর্নি রঞ্জন যেটা বললেন যে তার মানে এটা নয় যে একদম জানুয়ারি 20 তারিখেই একটা কিছু হয়ে যাবে, তেমন কিছু না। এটা পরিবর্তনটা ধীরে ধীরে মেথডিক্যালি, মানে ওরা একটা সময় নিয়ে ওরা নতুন একটা প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে আগাবে এবং কিছু একটা হবে, এটা ঠিক। তবে সেই ক্ষেত্রে কি হতে পারে উনি বললেন, যেমন এখন হয়তো যে কোনো একটা কেসে ওরা বেশি বেশি কাগজ চাবে, এভিডেন্স বেশি এই ডকুমেন্ট দাও, এই ডকুমেন্ট দাও, এরকম করতে করতে প্রসেসিং টাইমটা আরো লেন্থি হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে উনি বলছেন যে এমনিতেই সবাই দেখেন 2 বছরের কেস 3 বছর হলেই কেমন অস্থির হয়ে যান, কি হবে। সেই ক্ষেত্রে দেখেন এই জিনিসগুলো যদি আরো লেন্থি হয় তাহলে আরো মানসিকভাবে অশান্তিকর হবে। এই জিনিসটাই আসলে আসবে, চাপটা আসবে ধীরে ধীরে। তবে জানুয়ারির 20 তারিখেই কিছু একটা হয়ে যাবে। খোলা এখনো। জি, সো মোর ডকুমেন্টস যাবে, মোর এভিডেন্স যাবে, আরো অনেক বেশি সময় নিবে। সো সেটা মানসিক একটা চাপের সৃষ্টি হবে সবার উপরই এই পরিবর্তনটা আসবে। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু দর্শককে আমরা কাউকে কোনো ভয় দেখাচ্ছি না বা আমরা কোনো আতঙ্কের জন্য বলছি না। এটা জাস্ট আমরা একটা যেহেতু এটা একটা সবাই জিজ্ঞেস করছে, যার জন্য আমরা বললাম, নাথিং টু ওয়ারি। এটা একটা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের আবর্তে এগুলো সব কিছু আমরা বুঝতে পারবো। যেটা অ্যাটর্নি রাজা বললেন যে হয়তো আপনাদের কাছে আরো বেশি ক্লারিফিকেশন, আরো বেশি ডকুমেন্টেশন তারা চাইতে পারে, কাগজপত্র প্রমাণাদি চাইতে পারে আরো, যাতে আপনার কেসটাকে তারা এস্টাবলিশ করতে পারে প্রপারলি। বাট নাথিং গোয়িং টু হ্যাপেন লাইক এ ওয়ান ডে অর সামথিং লাইক দ্যাট। এটা কিছুই হবে না, এটা পর্যায়ক্রমে মেথডিক্যালি হবে। এবং এত মিলিয়ন লোক, এটা তো স্বাভাবিক, এটা তো ইজি না, ইজি প্রসেস না ডেফিনেটলি। আমাদের একজন দর্শক সুলতান আক্তার, উনি প্রশ্ন রাখছেন ফেসবুকে আবার। এটা আমার মনে হয় আমরা এর আগেও অনেকবার উত্তর দিয়েছি, তারপরে আমি বলছি, শেয়ার করছি। F2A ক্যাটাগরি আমার প্রায়োরিটি ডেট June 29, 2021। ঠিক আছে? তো উনি জানতে চাচ্ছে যে উনি একটা চিঠি পাচ্ছে প্রায়, আমার ডকুমেন্ট কোয়ালিফাই করেছে জুলাই 20-তে, কিন্তু 2বার আমি 60 days লেটার প্রাইস কতদিন লাগবে? উনি 2বারই পেয়েছে 60 days করে। এটা আমি কমন, মানে সবাই ইমেল এটা পায়, এবং কতদিন লাগবে খালি জানতে চাচ্ছেন উনি।
স্যার আনফরচুনেটলি এটার কোনো মানে এক্সাক্ট আনসার নেই, কিন্তু ওরা যে আপনাকে একটা লেটার পাঠাচ্ছে আর আপনাকে বলছে কি আরো 7 দিন দাও, আরো 7 দিন দাও, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসে আছে। এক একটা পয়েন্টে একটা অফিসার আপনার অ্যাপ্লিকেশন ওনার ডেস্কে পাবে, যেটা নেক্সট 60 দিনে হোক, তারপরে আরো 60 দিন লাগুক, কিন্তু আসবে আপনার অ্যাপ্লিকেশন। ধন্যবাদ, ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। আমাদের কাছে আরো কলার আছেন দুজনও। আমাদের কে আছেন পরবর্তী কলার, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্নটা হইলো, আমি 10 বছর ঊর্ধ্বে হয়ে গেছি আমেরিকার, কিন্তু একবার আমি সিটিজেনশিপ পরীক্ষা দিছি, কিন্তু আমি ফেল করছি। দ্বিতীয়বার কিন্তু আমি আর ট্রাই করি না। কিন্তু এখন আমার আসল ব্যাপার হচ্ছে আমার মাথায় কোনো কাজ করে না। পরীক্ষা দিতে আমি সব ভুলি যাই, কিন্তু ডাক্তার সার্টিফিকেটে গিয়াও আমার হয় না। অনেক পারপাসে আমি কি করতে পারি, আমি সিটিজেনশিপ লোয়ার লাগি। ওকে, অ্যাটর্নি রাঞ্জা, উনি যেটা বলতে চাচ্ছেন যে উনার এখানে আমেরিকাতে 10 বছর হয়ে গেছেন, উনি একবার সিটিজেনশিপ পরীক্ষায় ফেল করেছেন এবং উনি ডাক্তারের সার্টিফিকেট নিয়েও উনি সব কিছু ভুলে যান, মানে মাথার মানে কাজ করে না ঠিক মতো। ইন দ্যাট কেস এই ভদ্রলোককে আমরা কি সাজেশন দিতে পারি, উনি কীভাবে ওনার সিটিজেনশিপটা পেতে পারে? ইজ দেয়ার এনি আদার অল্টারনেটিভ প্রসেস আছে কি? হ্যাঁ, তো স্যার আপনার যারা মানে আমার মনে হয়, আমি অ্যাজিউম করছি প্রবলেমটা হচ্ছে সিটিজেনশিপের যে এক্সামটা হয়, আপনাকে হিস্ট্রি শিখতে হয়, সিভিক শিখতে হয়, 100টা কোয়েশ্চেন, 120 কোয়েশ্চেন আছে, ওরা 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। স্যার এটার জন্য আপনার যদি একটা প্রুভেন মেডিকেল কন্ডিশন থাকে, কি আপনার আমি বলছি না এটা আপনার, কিন্তু অনেক এদের মানে একটু ডিমেনশিয়া থাকে, অ্যালজাইমার্স থাকে, লার্নিং ডিফিকাল্টি থাকে, অনেক জনের ডেভেলপমেন্টাল ডিফিকাল্টি থাকে, যদি এটা আপনার সত্যি আছে, আপনি একটা এক্সেপশন পেতে পারেন। একটা এক্সেপশন আছে এক্সামের জন্য, কি আপনাকে এক্সামটা দিতে হবে না, আর আপনি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরকে আপনাকে ভালো করে ডায়াগনোজ করতে হবে, আর এবং ডক্টরকে একটা ফর্ম ভরতে হবে, ইমিগ্রেশনেরই ফর্ম একটা ভরতে হবে, আর ওই ফর্মটা নিয়ে আপনাকে যেতে হবে ইন্টারভিউ। বুঝতে পেরেছি। আচ্ছা, অ্যাটর্নি রঞ্জা আসলে উনি এখানে একটা কথা বলেছেন, উনি নাকি ডাক্তারের ফর্মও নিয়ে গেছেন। আসলে সেক্ষেত্রে বলবো কি, আপনি যদি আমাদের সাথে দেখা করেন, আমরা একদম কারেক্ট দেখবো ডাক্তার কি কি লিখেছে। ডাক্তারের লিখার উপরেই কিন্তু আপনাকে পরীক্ষায় পাস করাবে কি করাবে না সেটা নির্ভর করে। হয়তো ডাক্তারের লিখাটা ঠিক মতো হয়নি, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সঠিকভাবে দিক নির্দেশনাটা দিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হাই, আমার নাম আমিনুল হক, কুইন্স থেকে বলতেছিলাম। জি আমিন ভাই। হ্যাঁ, এখন একটা সমস্যা আজকে, আমার 2 বছর আগে অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়। জি। তো অ্যাসাইলাম গ্র্যান্টেড হওয়ার পরে আমি 5 মাস পরে আপনার যেটা আপনার গ্রিন কার্ডের জন্য যেটা করতে হয়, সে অ্যাপ্লাই করে 485 ওটা করে দিছিলাম। পরে আমি এই 2024 সালে জানুয়ারিতে আমার ফ্যামিলির জন্য আমি নিজেই অ্যাপ্লাই করি, করলে 3 মাসে সবকিছু হয়ে যায় ওদের। 3 মাসে হয়ে গেলে মানে এক একটা লেটার পর পর আসতে থাকে। সো যখন আসে 3 মাসে ওদের সবকিছু হয়ে যায়, হয়ে গেলে তখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে ওদের পুরো এম্বাসিতে হাজির হইতে বলে। পরে ওরা এম্বাসিতে আপনার মেডিকেল করতে যায়। আমাদেরই অঞ্চলের একজন ডাক্তার আছে, উনি মেডিকেলে করাই দেওয়ার পরে ওখানে আমেরিকান এম্বাসি, সো তাড়াতাড়ি ওরা দাঁড় করায় দেয়। দাঁড় করায় দেওয়ার পরে ভিসার সাথে সাথে ওখানে বলে যায় যে তোমাদের এই হেরে আসছে, তোমরা নিয়ে নিবা। তো ওরা এখানে চলে আসছে, মুদ্রা কথা হলো ওরা এখানে চলে আসছে, 5 মাস হয়ে গেল, কিন্তু ওরা ওয়ার্ক পারমিট পাইছে, সোশ্যাল পাইছে, সবকিছু পেয়ে গেছে, কিন্তু ওদের ওয়ার্ক পারমিট দিচ্ছে, ওদের গ্রিন কার্ড বা এরকম দেয় নাই। এবং আমি এখনো পর্যন্ত আমার গ্রিন কার্ডটা আমি পাই নাই, 1.5 বছর হয়ে গেছে অলমোস্ট। আমি আমারটা অ্যাপ্লাই করছি, কিন্তু ওরা তাড়াতাড়ি আসছে, এটা ঠিক আছে, 3 মাস পর, ওদের 3 মাসও হয়ে গেছে, কিন্তু ওরা চলে আসছে 5 মাস থেকে নেই, ওদের ওয়ার্ক পারমিট দিচ্ছে, সব দিচ্ছে। কিন্তু আমি এখন কি ওদের কি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করে দেবো, নাকি আমারটাও তো পাই নাই, এটার কি কোনো ক্ষতি করা যায়? ওকে, রাঞ্জা, যদি আপনি ক্লিয়ার না হন, নিকি আপনি শুনেছেন না, বুঝতে পারছি ব্যাপারটা। ওনার বেশি বলবো না। অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড মানে অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়েছে 2 বছর আগে, তারপর উনি অ্যাপ্লাই করেছেন 5 মাসের মধ্যে, তারপর উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, সবকিছু সুন্দর হয়ে গেছে, সব ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই এই দেশে চলেও এসছেন। এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে ওনার ফ্যামিলি ওয়ার্ক পারমিট পেয়েছে,
হাতে, কিন্তু গ্রিন কার্ড পাননি এবং উনিও গ্রিন কার্ডটা হাতে পাননি। এখন উনি আসলে কি করবেন? আচ্ছা স্যার, আপনি ইউএসসিআইএস এর সাথে ফলো আপ করতে পারেন, ওদের ফোন করে জিজ্ঞেস করতে পারেন কি ওনার মানে প্রসেসিং এখন কোথায়। কিন্তু আমি বলবো এমনিতে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি শুধু মেক শিওর করুন কি আপনি অ্যাড্রেস যদি নিজে চেঞ্জ করেছেন তাহলে ইউএসসিআইএস কে আপনি মানে ভীষণ তাড়াতাড়ি জানিয়ে দিন কি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। আর এটা ছাড়া আপনি কল করে ওদের ফলো আপ করতে পারেন, কিন্তু মোস্ট লাইকলি শুধু আপনার মানে ব্যাকলগে আছে আপনার কেস, আর ওরা এখনো প্রসেস করছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সময় একদম চলে আসছি শেষ প্রান্তে। একজন লিখেছেন এখানে, হোয়াট ইজ দ্য আপডেট অন দ্য ফ্যামিলি ইমিগ্রেশন? ফ্যামিলি ইমিগ্রেশন আপডেট কি? নিকি এবং রাঞ্জা, আপনারা জানেন ফ্যামিলি ইমিগ্রেশনের কি অবস্থা? এটা অ্যাভেলেবল কবে? এফেক্ট মানে এখন কি চলছে ফ্যামিলি ইমিগ্রেশন আমরা জানি না, আপনি বলতে পারবেন ভালো, লেটেস্ট আপডেট কি ফ্যামিলি ইমিগ্রেশনের উপরে? গুড নিউজ ইজ এমনি বেশি কিছু চেঞ্জ হয়নি, কিন্তু খারাপ নিউজ ইজ কি এখনো প্রায়োরিটি ডেট অনেক দেশের জন্য, অনেক ক্যাটাগরির জন্য অনেক লেটে আছে। আর ইনফ্যাক্ট আপনি যদি ইন্ডিয়া বা চায়না বর্ন তাহলে তো মানে অনেক এই অবস্থা, অনেক টাইম লাগে। কিন্তু এমনিতে কোনো আপডেট নেই। আপনার শুধু যদি আপডেট আপনি চান তাহলে আমি বলবো কি গুগলে গিয়ে ভিসা বুলেটিন গুগল করুন, আর ডিসেম্বর 2024 বা যেই মাসে আপনি ক্লিক করুন, আপনি ওই ক্লিক করুন, আর তারপর আপনি সবকটা প্রায়োরিটি ডেট দেখতে পারবেন এক একটা ক্যাটাগরির জন্য। থ্যাংক ইউ। শাকিল হোসেন টুটুল উনি জানতে চাচ্ছেন, ওনার এক বন্ধু অ্যাসাইলামে গ্রিন কার্ড পেয়েছে। সাধারণত দেখা যায় কার্ডে 1 বছর আগে ডেট দেয়, আর সেই ক্ষেত্রে 4 বছর পর সিটিজেনশিপ পরীক্ষা দিতে পারবে, কিন্তু ওর কার্ড যখন ইস্যু হয় সেই ইস্যু ডেট দিয়েছে, তাহলে সে কি 3 বছর পরে সিটিজেনশিপ পরীক্ষা দিতে পারবে? এটা কি ওদের কোনো ভুল? না, 4 বছর ওয়েট করতে হবে গ্রিন কার্ড পাওয়ার পরে। আর ওদের 4 বছর, কেননা 1 বছর অলরেডি আপনি থেকেছেন অ্যাসাইলি স্ট্যাটাসে, কিন্তু 4 বছর পরে আপনি গ্রিন কার্ড করতে পারবেন। আপনার যদি দেখেন কি গ্রিন কার্ডে একটা ভুল হয়েছে, আমি সাজেস্ট করবো আপনি রিপ্লেস করুন গ্রিন কার্ডটা উইথ দ্য কারেক্টেড, কেননা ইমিগ্রেশন ডকুমেন্ট সবসময় কারেক্ট হওয়া উচিত। আর আপনি যদি একটা কোনো মিস্টেক নোটিস করেছেন তাহলে আপনি ইউএসসিআইএস থেকে আরেকটা গ্রিন কার্ড নিন, আর আপনি 4 বছর পরে অ্যাপ্লাই করুন সিটিজেনশিপের জন্য, না? হ্যাঁ, জি ধন্যবাদ। আমরা আপনাদেরকে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, অ্যাটর্নি রাঞ্জা, and thank you again for your participation today. আর নিকি, অলওয়েজ ইউ আর সো হাম্বল। দর্শক আপনারা যে যেখানে আছেন, দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকে প্রোগ্রাম দেখেছেন, সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী অনুষ্ঠানে দাওয়াত রইল, অবশ্যই আপনারা প্রতি বুধবার সন্ধ্যা 7টায় আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।